ওকে, দেখ সোলার রেডিয়েশন মানে সানলাইট যখন আর্থে আসছে, তো সেটাকে আমরা বলছি সোলার রেডিয়েশন। সোলার রেডিয়েশন যতটা হিট ডে টাইমে রিসিভ করছে, সেটাই আবার নাইট টাইমে ফিরিয়ে দিতে হচ্ছে। দ্যাট উইল বি টেরেস্ট্রিয়াল রেডিয়েশন। ওকে, টেরেস্ট্রিয়াল রেডিয়েশন যে হিটটা সকালে রিসিভ করেছে ঠিক ততটাই হিটও ফিরিয়ে দেবে, নাহলে তো ব্যালেন্স থাকবে না না। এবার এই যে সোলার রেডিয়েশন রিসিভ করছে আর তার টেরেস্ট্রিয়াল রেডিয়েশন করে সেই সেম অ্যামাউন্ট হিট ফিরিয়ে দিচ্ছে, সেই প্রসিডিওর তোমাকে হিট ব্যালেন্সে পড়ানো হবে। নেক্সট হচ্ছে টেম্পারেচার। আমি কিন্তু থার্সডেতে হিট ব্যালেন্সটা মাস্ট লিখতে দেবো, আর এটার জন্য ডায়াগ্রাম ভীষণভাবে দরকার। ডায়াগ্রামটা ভেরি ইজি। এই যে, তুই যদি এভাবে না পারিস, নর্মালি ক্লাউড বা এরকম করে ফিরিয়ে দিবি, কিন্তু ট্রাই করবি এই দুটো ডায়াগ্রাম খুব ভালো করে করে নিতে, আর তার সাথে হিট ব্যালেন্সটা খুব ভালো করে পড়বি। আমাদের হিট ব্যালেন্সটা ভালো করে বুঝিয়ে দেবো। আমি কিন্তু সেদিন হিট ব্যালেন্স আর কোপেনের ক্লাসিফিকেশন লিখতে দেবো থার্সডে। হ্যাঁ, কোপেনের তোর ওই ক্লাসিফিকেশন আর হিট ব্যালেন্স। ঠিক আছে, সোশিওলজি 1 ঘন্টা পড়াবো, আড়াইটার সময় চলো, আড়াইটা 2:45 এরকম চলে আসি। সোশিওলজি 1 আওয়ার পড়িয়ে জিওগ্রাফিটা লিখতে দেবো। ঠিক আছে, নাহলে কিন্তু তুমি পড়বে না, না পড়ে পড়ে জমিয়ে রাখলে ভীষণ চাপের। ঠিক আছে, যা পারবে পড়ে আসবে, তুমি যদি ভুল পড়ো তাও পড়ে আসবে। ঠিক আছে, এবার টেম্পারেচার, বিকজ এই যে সোলার রেডিয়েশন রিসিভ করছে আর হিট ব্যালেন্স, সরি, টেরেস্ট্রিয়াল রেডিয়েশন ব্যাক করে দিচ্ছে, কিভাবে কি প্রসিডিওর হচ্ছে, কিভাবে সোলার রেডিয়েশনের কতটা অ্যামাউন্ট আমরা নিচ্ছি, কিভাবে সেটা ফিরিয়ে দিচ্ছি, সেটা যে হিট ব্যালেন্সে রাখাচ্ছি, তার জন্য আমাদের ওয়ার্ল্ডের টেম্পারেচার বা টেম্পারেচার কেমন হচ্ছে সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। তো দেখ, এখানে বলছে যে এই যে তুমি বেঁচে আছো তার জন্য তোমার মেইন এনার্জিটা হচ্ছে সানলাইট। সোলার রেডিয়েশন তা তোমার মেইন এনার্জি প্রোভাইড করছে। তো এখানে আমরা অলরেডি করেছি, উই ইনহেল অ্যান্ড এক্সহেল বাট উই ফিল দ্য এয়ার হোয়েন ইট ইজ ইন মোশন। ইট মিনস এয়ার ইন মোশন ইজ উইন্ড। উইন্ডের ব্যাপার তুমি অলরেডি পড়েছো। The earth receives almost all of its energy from the sun. The earth in turn radiates back to space the energy received from the sun. As a result, Earth neither warms up nor does it cooled over a period of time. এটা কখনোই পসিবল হয় না, মানে আর্থ যতটা হিট নেয় রাত্রিবেলা ঠিক ততটাই হিটও ফিরিয়ে দেয়। দ্যাট দ্যাটস হাউ ইট মেনটেন্স দ্য ব্যালেন্স, যেটাকে আমরা হিট বাজেট বলছি, যে বাজেটের মধ্যে যতটা আমরা রিসিভ করছি ঠিক ততটাই আমরা ফিরিয়েও দিচ্ছি। তো দেখ, অবভিয়াসলি আর্থের যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, সেটার ওপর ডিপেন্ড করে কোন জায়গাটা কতটা সানলাইট রিসিভ করবে। ইভেন এখন যে তোর এই যে মকর সংক্রান্তি গেল, এইটা হলো কেন না, এরপরে কিন্তু সান ইকুয়েটরের দিকে মুভ করতে শুরু করেছিল। 22 ডিসেম্বর ছিল তোর উইন্টার সলস্টিস, মানে এই দিন সান ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের মাথায় দাঁড়িয়েছিল, হরাইজেন্টালি দাঁড়িয়েছিল। প্রচন্ড ঠান্ডার দিন থাকে, যদি এখন এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমরা ডিসেম্বরটাকেও ঠান্ডা এনজয় করতে পারিনি। মনে আছে 25 ডিসেম্বর কি গরম ছিল? এটা কেন হবে? 25 ডিসেম্বর তো আমাদের সময় ঠান্ডা হওয়ার সময়, উইন্টার সলস্টিস চলে, সাদার্ন হেমিস্ফিয়ারে সান থাকে, তো আমরা তো ঠান্ডায় ঠান্ডায় সেলিব্রেট করবো না। কিন্তু কি ছিল? গরম ছিল, রাইট?
এই হচ্ছে এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। যাই হোক, তো ডিফারেন্ট পার্টসে যেহেতু অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের জন্য, দেন সানের অ্যাপারেন্ট মুভমেন্টের জন্য ডিফারেন্ট পার্টস অফ আর্থ হিট সেম রিসিভ করে না। এই যে ভ্যারিয়েশন রয়েছে, যে কোন এরিয়া কম হিট পাবে, কোন এরিয়া বেশি হিট পাবে, দিস ভ্যারিয়েশন, যেমন ইকুয়েটার, ইকুয়েটার থ্রু আউট দ্য ইয়ার সেম হিট পায়, বিকজ সান অ্যাপারেন্টলি ট্রপিক অফ ক্যান্সার থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, আবার ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন থেকে ট্রপিক অফ ক্যান্সার মুভ করে। এই যে এরকম ব্যাপারটা, জানি সেটা ইকুয়েটার 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি north and 23.5 degree south. Tropic of Capricorn, Tropic of Cancer. তো বলে বলে যে সান যখন অ্যাপারেন্টলি মুভ করে এখান থেকে এখানে, জেনারেলি এর পরে আর মুভ করে না, আবার এর পরে আর মুভ করে না। অ্যাকচুয়ালি কি হয়, যখন টিল্টেড হয় সান, সরি, যখন আর্থ টিল্টেড হয় সানের দিকে, তখন কি হয়, এতটা অব্দি টিল্টেড হয়, মানে নর্থের দিক থেকে হলে এতটা অব্দি টিল্টেড হয়, আবার সাউথের দিক থেকে হলে এতটা অব্দি টিল্টেড হয়। তো সেই জন্য মানে ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে যায়, ধর এরকম 23.5 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে সানের দিকে টিল্টেড হয়ে যাচ্ছে। আবার যখন উইন্টার সলস্টিস থাকে তখন এরকম টিল্টেড হয়ে যায়। তো 23.5 ডিগ্রি সাউথ, সেটা সানের দিকে টিল্টেড হয়ে যায়। তো এই জন্য জেনারেলি বলে যে, এবার আমরা তো এই ব্যাপারটা বুঝতে পারি না, আমরা তাই জন্য বলি যে সানস অ্যাপারেন্ট মুভমেন্ট ক্যানট গো বিয়ন্ড 23.5 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথ। ওকে, মানে সান ডাজ নট অ্যাপারেন্টলি মুভ বিয়ন্ড 23.5 ডিগ্রি নর্থ অ্যান্ড 23.5 ডিগ্রি সাউথ। ওকে, এই হলো ব্যাপার। আচ্ছা, তারপর জেনারেলি তো এরকম যখন হচ্ছে, তো সেই জন্যই হিট, মানে কে কখন হিট পাচ্ছে, তো সেটা একটুখানি ডিপেন্ড করে হিটিং অ্যান্ড কুলিং অফ অ্যাটমসফিয়ার, অ্যান্ড তার জন্য যে কি টেম্পারেচার হয় আছে। তো জেনারেলি যখন উইন্টার সলস্টিস হয়, যখন ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের দিকে থাকে, তখন নর্দার্ন হেমিস্ফিয়ার হিট কম পায়, কম রিসিভ করে। আবার যখন আমাদের কাছে সামার সলস্টিস থাকে 21 জুন, তখন আবার সাউথ হেমিস্ফিয়ারের ভ্যারিয়াস region, especially 66.5 degree south latitude, 90 degree south latitude, মানে তোর পোল বা আন্টার্কটিক রিজিয়ন, সেই জায়গাগুলো কিন্তু ভীষণই কম টেম্পারেচার, কম সানলাইট, সোলার রেডিয়েশন রিসিভ করে। ওকে, তো এবার চলে আসবো আমরা সোলার রেডিয়েশন। সোলার রেডিয়েশন একটা ভালো নাম আছে, দ্যাট ইজ ইনসোলেশন, ইনকামিং সোলার রেডিয়েশন। That বলছে Earth's surface receive most of its energy in short wavelength. The energy received by Earth is known as incoming solar radiation, which in short is termed as insolation. আচ্ছা, তো দেখ বলছে যে সান রেজ ফল অবলিকলি অ্যাট দ্য টপ অফ অ্যাটমসফিয়ার, মানে ব্যাপারটা এরকম হয়। তারা ধর এখানে সান রয়েছে, এখানে রয়েছে আর্থ 0 ডিগ্রি। আচ্ছা, যদি ধর এটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন 66.5 ডিগ্রি সাউথ, আন্টার্কটিক সার্কেল, আর এটা হচ্ছে পোল। আবার এরকম সেম ওয়েতে নর্থ 66,
আর্কটিক সার্কেল আর 90 ডিগ্রি নর্থ পোল। তো ধর সান ইকুয়েটরের কাছে রয়েছে, সান রয়েছে ইকুয়েটরের কাছে। তোর হয়তো মনে হতে পারে যে সানের থেকে আর্থকে কেন বড় দেখালো, বিকজ যেহেতু মুভ করা ব্যাপারটা দেখাবো, আর্থের মেইন আমাদের কনসেন্ট্রেশন ওখানে, তাই জন্য এটাই করেছি। তো দেখ এখানে 0 ডিগ্রি কাছে যখন হরাইজন্টাল রে প্রোভাইড করবে, এই দিনগুলো হচ্ছে ইকুইনক্সের। থ্রু আউট আর্থ এই দিন ইকুয়াল ডে অ্যান্ড নাইট হয়। তো বাট যখন ধর 23.5 ডিগ্রি নর্থের কাছে যাবে সান, তখন এই যে 66.5 ডিগ্রি সাউথ, সেখানে কিন্তু একদম অবলিকলি সানরাইজটা যাবে। 23.5 ডিগ্রি সাউথেও অবলিকলি সানরাইজ যাবে, 90 ডিগ্রি সাউথেও তাই। তো অবভিয়াসলি এই 90 ডিগ্রি সাউথ তো ছেড়েই দে, সেই 6 মান্থ কমপ্লিটলি ডার্ক থাকে। 66.5 ডিগ্রি সাউথেও কিন্তু অবলিকলি সানরাইজ যাবে। এবার অবলিকলি যখন সানরাইজ যাচ্ছে, তখন কি হচ্ছে, অনেকটা ওয়ে তাকে কভার করতে হচ্ছে। বা যতটা ওয়ে তাকে কভার করতে হচ্ছে, যেহেতু অনেক মানে যত ওয়ে তাকে কভার করতে হবে, তার অ্যামাউন্টটা কিন্তু কমবে, সানলাইটের অ্যামাউন্টটা কিন্তু কমবে, রিডিউস হয়ে যাবে। ওকে, তো সেটাই হয়। তো যদি তুমি দেখো যে আচ্ছা 23.5 ডিগ্রি নর্থ টপিক অফ ক্যান্সার, সেই তার ওপর যদি সান থাকে, সেই দিনটা হচ্ছে সামার সলস্টিস। তো বুঝতেই পারছিস সাদার্ন রিজিয়ন গুলো কিন্তু তখন অবলিক সানরেজ গেইন করবে। তো সেটাই এখানে বলছে যে টপ অফ অ্যাটমসফিয়ার যে রিজিয়ন, সেখানে কিন্তু সান রেজ অবলিকলি ফল করবে, and the earth intercepts a very small portion of sun's energy. On an average, earth receives 1.94 calories per square kilometer, মানে 1 স্কোয়ার কিলোমিটারে 1.94 ক্যালোরিজ রিসিভ করে। আচ্ছা, তোমার সেন্টিমিটার, এখানে তো দেখ বলে, হ্যাঁ, স্কোয়ার সেন্টিমিটার পার মিনিট অ্যাট দ্য টপ অফ ইটস অ্যাটমসফিয়ার। তো বেসিক্যালি মানে যদি তুই বলিস 1 সেন্টিমিটার, তাহলে সেখানে পার মিনিটে 1.94 ক্যালোরিজ গেইন করবে। Okay. The solar output received at the top of atmosphere varies slightly in a year due to variation in distance between Earth and Sun. সোলার রেডিয়েশন কতটা আমরা গেইন করব, সেটা ডিপেন্ড করবে আর্থ অ্যান্ড সানের ডিস্টেন্সের ওপর। তো দেখ অ্যাফেলিয়ান অ্যান্ড পেরিহেলিয়ানের কথা বলেছে। অ্যাফেলিয়ান হচ্ছে 4 জুলাই, সেদিন সান অ্যান্ড আর্থের মধ্যে ডিস্টেন্স সবচেয়ে বেশি থাকে, 152 মিলিয়ন কিলোমিটার। আর দেন 3rd জানুয়ারি, দ্য আর্থ ইজ নিয়ারেস্ট টু দ্য সান, 147 মিলিয়ন কিলোমিটার। যদিও 3rd জানুয়ারিতে কিন্তু নর্থ হেমিস্ফিয়ারে উইন্টার থাকে। দ্য আর্থ ইজ দ্য নিয়ারেস্ট টু দ্য সান, দিস পজিশন ইজ কল্ড পেরিহেলিয়ান। Therefore, annual insolation received, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু মার্ক কর এখান থেকে এতটা। Annual insolation received by the Earth on 3rd January is slightly more than amount received on 4th July. The effect of this variation, এই যে ভ্যারি করছে, 4th July একটু কম রিসিভ করছে, 3rd January ঠান্ডা উইন্টার হলেও একটু বেশি রিসিভ করছে। Solar output is marked by other factors like the distribution of land and sea, the atmospheric circulation. Hence, this variation in solar output মানে আমরা কতটা সানলাইট গেইন করছি, does not have great effect on daily weather changes on the surface of the earth. আচ্ছা, এরপরে আমরা চলে আসবো এই যে ইনসোলেশনের যে ভ্যারিয়েবিলিটি রয়েছে,
সারফেস অফ আর্থে যে ইনসোলেশনের ভ্যারিয়েবিলিটি রয়েছে সেটা নিয়ে আমরা একটু পড়বো। আচ্ছা 2 মিনিট একটু দাঁড়াও। Okay. The amount and the intensity মানে কতটা ফ্রিকোয়েন্টলিও পাচ্ছে। অ্যামাউন্ট তো অবভিয়াসলি, এবার ইন্টেন্সিটি যেমন ধর 21st জুন যদি হয় তাহলে ইন্টেন্সিটি অফ গেটিং সানলাইট ফ্রম ট্রপিক অফ ক্যান্সার ইনক্রিজ করছে। ইকুইনক্সেস এর ডেজ গুলোতে ইকুয়েটরে তুই যদি থাকিস, ইকুয়েটোরিয়াল আর সারাউন্ডিং ইকুয়েটর, সেখানে কিন্তু দেখবি সানলাইটের ইন্টেন্সিটিটা ইনক্রিজ করেছে। তো এরকম অ্যামাউন্ট অ্যান্ড ইন্টেন্সিটি অফ ইনসোলেশন ভ্যারি ডিউরিং আ ডে, ইন আ সিজন অ্যান্ড ইন আ ইয়ার। যেই ফ্যাক্টরস গুলো রেসপন্সিবল, 5 ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ইন্টেন্সিটি অ্যান্ড অ্যামাউন্ট অফ ইনসোলেশন: the rotation of earth on its axis, রোটেশন যেটা ডেইলি হচ্ছে, the angle of inclination of sun rays, আমি তোকে একটু আগেই বললাম যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যত ইনক্রিজ করবে সান রেজটা, মানে যত অবলিকলি আর কি যাবে, সেটাও ডিপেন্ড করছে। দ্য লেন্থ অফ আ ডে, এখানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন শেখাবে, দেখবি পরেই আছে হিট বাজেটের পরে। 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, এই যে এখানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বলেছে, এই যে এটা সোলার রেডিয়েশন কি করে পাস করছে সেই ইনক্লিনেশনের ব্যাপারটা বলেছে এখানে। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, লেংথ অফ ডে, দ্য ট্রান্সপারেন্সি অফ দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার যতটা ট্রান্সপারেন্ট হবে সান রেজ আমরা তত বেশি রিসিভ করতে পারবো। দ্য কনফিগারেশন অফ ল্যান্ড ইন টার্মস অফ ইটস অ্যাসপেক্ট। আচ্ছা, তো এখানে বলছে 4 and 5, the last two however has less influence. আচ্ছা, the fact that Earth axis makes an angle of 66 ডিগ্রি, তোর কাছে কি 66 ডিগ্রি দেওয়া আছে? এটা হচ্ছে 66 ডিগ্রি রয়েছে। অনলি 66 ডিগ্রি। তোর কাছে কি দেওয়া আছে? এখন বক্স দেওয়া আছে না ডিগ্রিটা প্রোভাইড করা আছে? ঠিক আছে। 66 degree with the plane of its orbit round the sun has greater influence on the amount of insolation received at different latitude. Basically এই যে আর্থ সারফেস কতটা সানলাইট রিসিভ করবে, যেহেতু আর্থ সারফেস নিজের অরবিট, প্লেন অফ অরবিট, যেই প্লেন অফ অরবিট দিয়ে ও আর্থ সানকে মুভ করছে, সেই প্লেন অফ অরবিটের সাথে ও 66 ডিগ্রি অ্যাঙ্গেল করে ইনক্লাইন অ্যাঙ্গেল করে রয়েছে। ওকে, আচ্ছা, তো দেখ বলছে ভ্যারিয়াস ল্যাটিটিউডে কিরকম ভাবে ডিউরেশন, ভ্যারিয়েশন ইন ডিউরেশন অফ দ্য ডে অ্যাট ডিফারেন্ট ল্যাটিটিউড সেটা দেখিয়েছে অন সলিস্টিস। সলিস্টিসেস মানে হচ্ছে সামার সলিস্টিস অ্যান্ড উইন্টার সলিস্টিস। আচ্ছা, তো দেখ এখানে বলছে যে ল্যাটিটিউড ডিসেম্বর 22 হচ্ছে উইন্টার সলস্টিস, আর জুন 21 হচ্ছে সামার সলস্টিস। তো দেখ ডিসেম্বর 22 0 ডিগ্রিতে হচ্ছে 12 আওয়ার, আর জুন 21-এ 0 ডিগ্রিতে থাকে 12 আওয়ার। তো এখানে দেখ 20 ডিগ্রিতে রয়েছে 10 আওয়ার 48 মিনিট, অ্যান্ড 20 ডিগ্রি যদি নর্দার্ন হেমিস্ফিয়ার। আচ্ছা, এখানে নর্দার্ন হেমিস্ফিয়ারে বলেছে সামার অ্যান্ড উইন্টার সলিস্টিস। তো জেনারেলি কি হয়, 20 ডিগ্রি নর্থে তখন উইন্টার সলস্টিস চলে ডিসেম্বর 22-তে, তাই আমাদের ডেটা কমে যাবে। দেখ এখানে ডে মেনশন করেছে। 40 ডিগ্রি নর্থে ডে হয়ে যাবে 9 আওয়ার 8 মিনিট, সেটা হচ্ছে ডিসেম্বর 22। যত দেখবি ল্যাটিটিউড বাড়ছে তত দেখ ডে ডের টাইমটা কিন্তু, ডিউরেশনটা কিন্তু কমছে। 60 ডিগ্রি নর্থে 5 আওয়ার 33 মিনিট ডে থাকে,
90 ডিগ্রি নর্থে মানে যেটা পোল, সেখানে কিন্তু এই 6 মান্থ পুরোপুরি ডার্ক থাকে। 6 মান্থ মিনস 23rd অক্টোবর টু 21st মার্চ। এই যে টাইমটা, এই টাইমটা কিন্তু নর্থ হেমিস্ফিয়ারে 90 ডিগ্রিতে, 90 ডিগ্রি নর্থে পুরোপুরি ডার্ক এরিয়া থাকে, ডার্ক ডার্ক পিরিয়ড থাকে। তখন অরোরা বোরিয়ালিস দেখা যায়। তো তার জন্য দেখ 90 ডিগ্রি নর্থে ডে লাইট ডিউরেশন 0। ওকে, এবার আমরা দেখে নেব ডে লাইট ডিউরেশন ইন নর্দার্ন হেমিস্ফিয়ার ডিউরিং সামার সলস্টিস। জুন 21 হচ্ছে সামার সলস্টিস। 12 আওয়ার, 0 ডিগ্রি থাকে 12 আওয়ার, 20 ডিগ্রিতে থাকে 13 আওয়ার 12 মিনিট। বেড়ে গেছে, ডে টাইমটা বেড়ে গেছে। 40 ডিগ্রি নর্থে থাকে 14 আওয়ার 52 মিনিট। 60 ডিগ্রি নর্থে থাকে 18 আওয়ার 27 মিনিট। আর 90 ডিগ্রি নর্থে 6 মান্থ টানা লাইট দেখা যায়। ওই সময় আবার সাদার্ন হেমিস্ফিয়ারে অরোরা অস্ট্রালিস দেখা যায়, বিকজ সাদার্ন হেমিস্ফিয়ারে তখন কিন্তু ডার্ক থাকে। এই 6 মান্থ কোনটা না, 21st মার্চ থেকে 23rd অক্টোবর। এই সময় সাদার্ন হেমিস্ফিয়ারে 90 ডিগ্রিতে ডে লাইট 0। আর নর্দার্ন হেমিস্ফিয়ারে 90 ডিগ্রি নর্থে 6 মান্থ টানা আলো দেখা যায়, সানলাইট দেখা যায়। এমনকি সানসেট হয় না, হয় হরাইজনে দাঁড়িয়ে থাকে, বিকজ তখন তো 23.5 ডিগ্রি নর্থ মানে ট্রপিক অফ ক্যান্সার, সানের দিকে টিল্টেড। ওকে, এবার দেখ কিভাবে ইনক্লিনেশন ডিপেন্ড করে। তোর এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? এটা শুধু ডে লাইট নিয়েই বলেছে, এটা নাইট নিয়ে বলেনি। হ্যাঁ বল। হুম, আচ্ছা। সেকেন্ড ফ্যাক্টর ডিটারমাইন্স দ্য অ্যামাউন্ট অফ ইনসোলেশন। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যামাউন্ট অফ ইনসোলেশন রিসিভড ইজ দ্য অ্যাঙ্গেল of inclination of the rays. This depends on the latitude of a place. Inclination of sun rays এই ব্যাপারটা ডিপেন্ড করে ল্যাটিটিউড অফ আ প্লেস। The higher the latitude, the less is the angle they make with the surface of the earth, resulting in slant sun rays. Slanting sun rays মানে হচ্ছে অবলিক সান রেজ। তো যত বেশি ল্যাটিটিউড হবে তত স্ল্যান্টিং সান রেজ পাবে, তত অবলিক সান রেজ পাবে, তত মানে সান রেজ অ্যামাউন্ট অফ গেটিং সান রেজ উইল বি রিডিউস, সান রেজের অ্যামাউন্টটা কম পাবে। The area covered by vertical rays is always less than the slant rays. আচ্ছা, তো ভার্টিক্যাল রে, সান যখন ভার্টিক্যাল রে প্রোভাইড করছে তার যেটা এরিয়া সেটা খুবই কম। স্ল্যান্ট রেজের জন্য ম্যাক্সিমাম এরিয়া স্ল্যান্ট রেজই পাচ্ছে, বিকজ ভার্টিক্যাল রেজ যখন প্রোভাইড করছে সেটা ম্যাক্সিমাম 23.5 ডিগ্রি নর্থ হচ্ছে, আইদার সাউথের দিকে 23.5 ডিগ্রি সাউথ হচ্ছে। ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু স্ল্যান্ট রেজে রিসিভ করছে। If more area is covered, the energy gets distributed. তো যত বেশি এরিয়া কভার করছে এনার্জিটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, আর নেট এনার্জি রিসিভড পার ইউনিট এরিয়া ডিক্রিজেস। দেখ, যত স্ল্যান্ট রেজ যাবে, যত রেজ অবলিকলি যাবে, তত কিন্তু কমতে থাকবে, ডিক্রিজ করবে। Moreover, the slant rays are required to pass through a greater depth of the atmosphere, resulting in more absorption, scattering, and diffusion. তত কিন্তু amount of getting sunlight or amount of heat সেটা রিডিউস হবে। যত ওয়ে, যতটা ওয়ে তাকে কভার করতে হবে তত বেশি অ্যাবজর্পশন হবে, অ্যান্ড সেই এরিয়াতে গিয়ে কিন্তু সানলাইট অনেক কম রিসিভ হবে। তো এবার দেখ এখানে স্ল্যান্টিং সানরেজ এর কথা বলেছে।
আচ্ছা, এখানে সামার সলস্টিস যে এক্সাম্পল দেখিয়েছে, দেখ সামার সলস্টিস সানরেজ 23.5 নর্থ, সেখানে সানরেজ 90 ডিগ্রি ভার্টিক্যালি সানরেজ পাস করছে। তো দেখ 90 ডিগ্রি, ওকে। তো সেখানে আহ, যদি 66.5 ডিগ্রিতে সানরেজ যায়, তখন কিন্তু দেখ এখানে বলছে 47 ডিগ্রিতে পাস করছে। অ্যান্ড 90 ডিগ্রিতে যদি যা, এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি, সেখানে হচ্ছে 23.5 ডিগ্রি রেজে সানরেজ পাস করছে। তো এখানেও দেখ যদি 0 ডিগ্রিতে আসিস, 0 ডিগ্রিতে দেখ 66.5 ডিগ্রি, সেখানে সানরেজ যাচ্ছে ইকুয়েটর, বিকজ অলরেডি সান ভার্টিক্যালি দাঁড়িয়ে আছে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সারে। তো এখানে 66.5 ডিগ্রি, দেন 23.5 ডিগ্রি সাউথে, সেখানে 43 ডিগ্রি, অ্যান্ড সাউথ হেমিস্ফিয়ারে মানে 66 ডিগ্রি বল আর সাউথ পোলে বল, সেখানে একদমই যেতে পারছে না, বিকজ সেটা পুরোটাই ডার্ক পিরিয়ড, কারণ সামার সলস্টিস মানে হচ্ছে 21 জুন। সেই সময় কিন্তু সাউথের এই যে জায়গা, সেটা কিন্তু ডার্ক টাইম থাকে। আচ্ছা, দেখ এখানে বলছে the atmosphere is largely transparent to short wave solar radiation. The incoming solar radiation passes through the atmosphere before striking the earth's surface. আর্থ সারফেসে আসার আগে অ্যাটমসফিয়ারকে কভার করে আসতে হয়, সেখান থেকে অ্যাটমসফিয়ার ইনস্ট্যান্ট কিছুটা অ্যামাউন্ট অফ সানলাইট ফিরিয়ে দেয়, সেটা হচ্ছে অ্যালবেডো 35% ফিরিয়ে দেয়। আর আর্থ সারফেস যেটা রিসিভ করে সেটা হচ্ছে 51%। Within the troposphere, water vapor, ozone, and other gases absorb much of the near infrared radiation. ওকে, তো এখানে ওজোন, আলট্রাভায়োলেট রেজ, ইনফ্রারেড রেজ, এইগুলো কিন্তু গ্যাসেস গুলো অ্যাবজর্ব করে নেয় সানলাইট, বিকজ ইনফ্রারেড রেডিয়েশনের জন্য। ভেরি স্মল সাসপেন্ডেড পার্টিকেলস ইন দ্য ট্রোপোস্ফিয়ার scatter visible spectrum both to space and towards the earth surface. একটা হচ্ছে স্পেসের দিকে আছে, একটা হচ্ছে আর্থ সারফেসের দিকে আছে। দিস প্রসেস অ্যাড কালার টু স্কাই। তুমি যে ব্লু কালার দেখো, তো জেনারেলি দেখবি অনেকগুলো আমরা আমরা যে ভিপজিওর দেখি, তো এই স্পেকট্রামই তার জন্য রেসপন্সিবল। তো দেখবি রেড কালার অফ দ্য রাইজিং সান, যখন সান ওঠে তখন দেখবে একটা রেড অরেঞ্জ একটা কালার আসে, তো সেটা এই স্পেকট্রামের জন্যই আসে। রাইজিং অ্যান্ড সেটিং সান অ্যান্ড দ্য ব্লু color of sky are the result of scattering of the light within the atmosphere. আচ্ছা, এবার আমরা চলে আসবো স্প্যাশিয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনসোলেশন দ্য আর্থ সারফেস। আর্থ সারফেস ওই যে বললাম 51% or 51 ইউনিট পায়, তো সেটা কিভাবে স্পেস ওয়াইজ, কারণ আমরা তো দেখেছি এটা ভ্যারিয়েশন হচ্ছে জায়গা টু জায়গা। তো স্পেস ওয়াইজ যেহেতু ভ্যারিয়েশন হচ্ছে, স্পেস ওয়াইজ মানে হচ্ছে এখানে হচ্ছে তোর আর্থ সারফেসের স্পেস ওয়াইজ। তো সেই জন্য কোথায় কিরকম ভাবে ইনসোলেশন পাচ্ছে, তো সেটা ডিপেন্ড করবে, তাই জন্য বলেছে স্প্যাশিয়াল ডিস্ট্রিবিউশন। দেখ বলছে ইনসোলেশন রিসিভড অ্যাট দ্য সারফেস ভ্যারিজ ফ্রম, কোথাও কোথাও দেখা যাচ্ছে 320 ওয়াট পার মিটার স্কোয়ার ইন দ্য ট্রপিক্যাল রিজিয়ন। সেখান থেকে পোলে কতটা হিট যাচ্ছে, পোল গুলো যেহেতু একদম অবলিক রেঞ্জ যায়, সে যেখানেই থাকুক না কেন,
যদি তোমার সাদার্ন হেমিস্ফিয়ারে থাকে, ট্রপিক অফ ক্যাপ্রিকর্নে সান থাকে, তাহলে হিট অবভিয়াসলি নর্থ পোলের দিকে খুবই কম যাবে। আর যদি নর্দার্ন হেমিস্ফিয়ার ট্রপিক অফ ক্যান্সারে ম্যাক্সিমাম থাকে, দেন 66.5 ডিগ্রি সাউথ অ্যান্ড 90 ডিগ্রি সাউথ পোলে কিন্তু খুব কম হিট যাবে। তো সেখানে যায় হচ্ছে পোলগুলোতে 70 ওয়াট পার মিটার স্কোয়ার, বিকজ সানলাইট ওখানে খুব যেখানে দেখো সেখানে অবলিকলি যেতে যায়, তো সেখানে খুব একটা হিট কিন্তু প্রোভাইড করতে পারে না। ম্যাক্সিমাম ইনসোলেশন ইজ রিসিভড ওভার সাবট্রপিক্যাল ডেজার্ট where the coldness, the cloudiness is the less. ক্লাউডিনেস যেহেতু খুব একটা থাকে না, তো দ্যাটস ওয়াই ওখানে সবচেয়ে বেশি ইনসোলেশন পায়। ইকুয়েটর রিসিভ comparatively less insolation than the tropics. তোর হয়তো মনে হতে পারে যে ইকুয়েটর তো 0 ডিগ্রি, ওখানে কেন কম হিট রিসিভ করবে? মানে ম্যাক্সিমাম ইকুয়েটরের দিক থেকেই সান সানের অ্যাপারেন্ট মুভমেন্ট পাস হয়। তো এখানে দেখ, যদি ট্রপিক অফ ক্যান্সারেও থাকে সান, তাহলে ট্রপিক অফ ক্যান্সারে 90 ডিগ্রি হচ্ছে তো ইনক্লিনেশন, ওকে, মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। সেখান থেকে তুই দেখ 0 ডিগ্রিতে যখন আসছে সেটা হচ্ছে 66.5 ডিগ্রি, ওকে, এখানে কোনো নর্থ সাউথ নেই। এবার তুই নিয়ে চলে আয় এইখানে, এগুলো হচ্ছে সাবট্রপিক্যাল রিজিয়ন, এগুলো সাবট্রপিক্যাল হাই প্রেশার রিজিয়ন, এগুলো সব সাবট্রপিক্যাল হাই প্রেশার রিজিয়ন, ইকুয়েটোরিয়াল হচ্ছে লো প্রেশার রিজিয়ন। এবার তুই সাদার্ন মানে আমাদের যখন উইন্টার সলস্টিস থাকে, মানে সাউথে যখন 22 ডিসেম্বর, এখানে চলে আয় 22 ডিসেম্বর, আমি সানটাকে এখানে রেখে দিলাম। সান যদি আমি এখানে রাখি তাহলে এখানে থাকবে তখন 90 ডিগ্রি, এখানে এগেইন থাকবে 66.5 ডিগ্রি, আর এইখানে কিন্তু তখন থাকবে 43 ডিগ্রি, যেটা এখানে আছে, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা দেখছি যে এটা ট্রপিক যখন 90 ডিগ্রি এরকম পাচ্ছে, তখন কিন্তু ইকুয়েটর 66.5 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনে রেস পাচ্ছে। তো তাই জন্য এই কথাটা লিখেছে যে ইকুয়েটর রিসিভস কম্পারেটিভলি লেস সানলাইট দ্যান দ্য ট্রপিক। Generally, at the same latitude, the insolation is more over the continent than over the ocean. তাহলে ওশান কম ইনসোলেশন পাচ্ছে আর কন্টিনেন্ট বেশি পাচ্ছে, সেম ল্যাটিটিউড। ইন উইন্টার, আমি যেগুলো মার্ক করছি একটু মার্ক করে নেন আরে, কমপ্লিট তো? ওকে। In winter, the middle and higher latitudes receive less radiation than in summer. Obviously, সামারে যেটা হয় যে হায়ার অ্যান্ড মিডল ল্যাটিটিউড গুলো অনেক, বিকজ ধর যদি আমি নর্দার্ন হেমিস্ফিয়ারের সামার ধরি, তাহলে সান ভার্টিক্যালি থাকবে 23.5 ডিগ্রি নর্থের কাছে। তো নর্দার্ন হেমিস্ফিয়ারে মিডল ল্যাটিটিউড অ্যান্ড হায়ার ল্যাটিটিউড গুলো তখন হিট পাবে, বিকজ সান তখন নর্দার্ন হেমিস্ফিয়ারেই রয়েছে। ইন দ্য কেস অফ সাদার্ন হেমিস্ফিয়ার, যখন নর্দার্ন হেমিস্ফিয়ারের কাছে উইন্টার কিন্তু সাদার্ন হেমিস্ফিয়ারের কাছে সামার, আবার যখন আমাদের কাছে সামার থাকে তখন নর্দার্ন হেমিস্ফিয়ারে উইন্টার, তো সান তো তখন নর্দার্ন হেমিস্ফিয়ারে, তখন 66 ডিগ্রি সাউথ অ্যান্ড 90 ডিগ্রি সাউথে তো অবভিয়াসলি অবলিক ওয়েতে সানলাইট যাবে, তো ওখানে তখন উইন্টার থাকবে, তো ওদেরও মিডল অ্যান্ড হাই ল্যাটিটিউড গুলো কম সানলাইট পাবে। এবার তুই সাদার্ন হেমিস্ফিয়ারের দিকে আয়, তখন যখন সামার সলস্টিস থাকে, মানে আমাদের যখন উইন্টার সলস্টিস 22 ডিসেম্বর, তখন ওদের 66.5 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড সানলাইট পাচ্ছে, 90 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড সানলাইট পাচ্ছে। দ্যাটস ওয়াই সান তখন অ্যাপারেন্টলি সাদার্ন হেমিস্ফিয়ারেই আছে। তখন কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারের মিডল ল্যাটিটিউড অ্যান্ড হায়ার ল্যাটিটিউড গুলো অবলিক রেতে সানলাইট পাচ্ছে, তো দ্যাটস ওয়াই সেখানে তখন হিট রিসিভটা কমে যাচ্ছে। তো এই জন্যই বলছো যে উইন্টার পিরিয়ডে কিন্তু আমরা হিট কম রিসিভ করি দেন, মানে সোলার রেডিয়েশন কম রিসিভ করি দেন সামার। আচ্ছা, এত অব্দি তুই বুঝেছিস?
এত অব্দি তোর কাছে ক্লিয়ার? ঠিক আছে, এবার আমি হিটিং অ্যান্ড কুলিং অ্যান্ড তারপরে হিট বাজেটে চলে যাব। টেরেস্ট্রিয়াল ভেরিয়েশন একটা হিট বাজেট অব্দি করাবো। তো চল, হিটিং অ্যান্ড কুলিং অফ অ্যাটমসফিয়ার। আচ্ছা, there are different ways of heating and cooling of the atmosphere. তা ফার্স্ট অফ অল, আর্থ যখন ইনসোলেশন মানে ডে টাইমে ইনসোলেশন পাচ্ছে, মানে ইনকামিং সোলার রেডিয়েশন পাচ্ছে, তখন ও হিটেড হচ্ছে। এবার ও হিটেড হয়ে কি করে, ডিফারেন্ট মেথডে অ্যাটমসফিয়ারকে হিটেড আপ করে। কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন, এই মেথডে অ্যাটমসফিয়ারকে হিটটা ট্রান্সমিট করে দেয়। Okay. Heat to atmospheric layer near to the earth in long wave form. ধর এরকম আর্থ সারফেস, ও ইনসোলেশন পেয়েছে, ইনসোলেশন পাওয়ার পর ওর যে নিয়ারেস্ট উইন্ড এয়ার রয়েছে তাকেও হিট ট্রান্সমিট করতে থাকে। এই ট্রান্সমিশন প্রসেস হিসেবে আমরা কনভেকশন পড়েছি, কন্ডাকশন পড়েছি, রেডিয়েশন পড়েছি। The air in contact with land gets heated slowly, and the upper layers in contact with that layer, lower layers also get heated. তো ট্রান্সমিট হচ্ছে, তো লোয়ার লেয়ার হচ্ছে ল্যান্ডের থেকে হিটটা রিসিভ করছে, দেন আপার লেয়ারে পাস করে দিচ্ছে। দিস প্রসেস ইজ কল্ড কন্ডাকশন। Conduction takes place when two bodies of unequal temperature, unequal temperature means কোনোটা cold, কোনোটা hot, are in contact with one another. There is a flow of energy from warmer to cooler body. Warmer থেকে cooler bodyতে এনার্জি ফ্লো করে, কারণ ওয়ার্মার যে বডিটা সেখানে কিন্তু হিট একটু বেশি আছে, তো এনার্জিটা বেশি আছে। The transfer of heat continues until both the bodies, বা ধর hot air and cold air bodies attain the same temperature or the contact is broken. Conduction is important in heating and the lower layers of the atmosphere. Conduction process basically lower layer of atmosphere land থেকে হিট আপ হয়। The air in contact with the earth rises vertically on heating in the form of current and further transmits the heat of the atmosphere. সেটা হচ্ছে কনভেকশন প্রসেস, যেটা কনভেকশনাল রেইনফল পড়েছি, এই কনভেকশন প্রসেস। সেটা হচ্ছে ফর্ম অফ কারেন্ট, যে হিটটা ট্রান্সফার হবে ফার্দার লেয়ারে, আপার লেয়ারে ট্রান্সফার হবে, সেটা হচ্ছে ফর্ম অফ কারেন্ট। The convective transfer of energy is confined only to the troposphere, because তারপরে তো কন্ডেনসেশন প্রসেস স্টার্ট হয়ে যায়। The transfer of heat through horizontal movement of air is called advection. এটা হচ্ছে 3, conduction 1, 2, 3. Horizontal movement of air is relatively more important than the vertical movement. In middle latitude, মানে ধর তো 23.5 ডিগ্রির পরে যে ল্যাটিটিউড গুলো রয়েছে, মোস্ট অফ ডিউরনাল ভ্যারিয়েশন মানে একটা দিনে ডে অ্যান্ড নাইটের ভ্যারিয়েশন। আমরা বলি না ডিউরনাল রেঞ্জ অফ টেম্পারেচার। Diurnal range of temperature means highest temperature of day যেটা হচ্ছে 2 PM to 3 PM পাওয়া যায়, দুপুর 3টে থেকে 2টো থেকে 3টের মধ্যে। and lowest temperature of a day
যেটা হচ্ছে 4 AM থেকে 5 AM এর মধ্যে রেকর্ড করা হয়, মানে ভোর 4টে থেকে 5টা। ঠিক আছে, একটা দিন যখন 12 AM এর থেকে দিন স্টার্ট হয়, তখন সেই দিন ভোর 4টে থেকে 5টার মধ্যে নেওয়া হয়, বা সেই দিন যখন কন্টিনিউ হচ্ছে দুপুর 2টো থেকে 3টের মধ্যে নেওয়া হয়। ওকে, আচ্ছা, তো ডেইলি ওয়েদার, এই যে ডিউরনাল রেঞ্জটা যে হয় সেটা অ্যাডভেকশনের জন্যই মেইনলি হয়। In tropical regions, particularly in northern India, during summer season, local winds called Lu is the outcome of advocation process. Horizontally move করছে, yeah. So that is Lu. আচ্ছা, টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, এটার পরে আমরা আমাদের মেইন টপিকে চলে যাব, যেটা হচ্ছে হিট বাজেট। হিট বাজেটটা একটু ভালো করে বুঝবি, বিকজ তোকে ব্যালেন্সটা দেখাতে হবে ড্রয়িং এ, যে কতটা রিসিভ করছে আর কতটা ফেরত দিচ্ছে। আচ্ছা, heat insolation received by Earth is in short wave form and heats up its surface। হলো ভালো কথা, সারফেস রিসিভ করলো, হিট আপ করলো। The Earth, after being heated itself, becomes a radiating body and it radiates energy to the atmosphere in long wave form। যখন শর্ট ওয়েভে রিসিভ করেছে অ্যান্ড যখন ব্যাক করছে at night, তখন কিন্তু লং ওয়েভ ফর্মে কনভার্ট হয়ে যায়। This energy heats up the atmosphere from below. This process is known as terrestrial radiation, যেটা নাইটে কন্ডাক্ট হয়। লং ওয়েভ রেডিয়েশন ইজ অ্যাবজর্বড বাই অ্যাটমসফেরিক গ্যাসেস। যখন ফিরে যায় তখন যেহেতু লং ওয়েভে কনভার্ট হয়, তখন কিছু অ্যাটমসফেরিক গ্যাসেস, কার্বন ডাই অক্সাইড অ্যান্ড আদার গ্রিন হাউস গ্যাসেস সেটাকে অ্যাবজর্ব করে। যদিও ফিরে যাওয়ারই কথা, এই অ্যাবজর্পশন করার খুব একটা কথা নয়, কিছুটা অ্যাবজর্ব করবে, বাকিটা কিন্তু ফিরিয়েই দেবে। Thus, the atmosphere is indirectly heated by the Earth's radiation. The atmosphere, in turn, radiates and transmits heat to the space. Finally, the amount of heat received from the sun is returned to the space, thereby maintaining constant temperature at the Earth's surface and in the atmosphere. তো কি হচ্ছে না, যেই সানলাইট আমরা পাচ্ছি সেটা কিন্তু ফিরেও যাচ্ছে, তো সেই জন্য আমাদের কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন হচ্ছে। আর্থ সারফেসে কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন হচ্ছে, নাহলে কিন্তু ব্যালেন্স কখনোই থাকতো না। এই যে আর্থ সারফেসে তুমি থাকছো, বা আর্থে তুমি থাকছো, বা আর্থ ইজ হ্যাবিটেবল প্ল্যানেট, এটা কখনোই হতো না। আচ্ছা, এরপর আমরা চলে যাব হিট বাজেট। আচ্ছা, দেখ এটা হচ্ছে রিসিভ করছে, ডে টাইমে রিসিভ করছে, এবার যখন রিসিভ করছে তখন ইনস্ট্যান্টলি 35% চলে যাচ্ছে। দেখ, যখনই রিসিভ করছে 100% সোলার রেডিয়েশন হচ্ছে, যে মাইনাস গুলো দিয়েছে সেগুলো ইনস্ট্যান্টলি রিফ্লেক্টেড হচ্ছে, ওগুলো আর্থ সারফেসে আসছেই না। তো ফার্স্ট অফ অল, reflected by space, by cloud, by earth and scattered to space। এখানে দেখ 27 প্লাস 2 29 অ্যান্ড প্লাস 6 হচ্ছে 35। তো তোর হয়তো মনে হতে পারে যে প্লাস কেন করছে, এটা তো মাইনাস, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি অ্যালবেডোর কথা বলছি। এটা মাইনাস কেন দেখাচ্ছে, বিকজ এইটা আর্থ সারফেসে আসছেই না, ডিরেক্ট রেডিয়েট হয়ে যাচ্ছে। ওকে, আর্থ সারফেসে আসছে এইগুলো, এইটা হচ্ছে আর্থ সারফেসে এসছে, যেটা 51 ইউনিট, আর এই 14 ইউনিট অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করেছে। এটুকু হচ্ছে অ্যাবজর্ব করেছে, এইগুলো হচ্ছে কোনো কিছু অ্যাবজর্ব করেনি, ইনস্ট্যান্টলি রিফ্লেক্ট ব্যাক করে দিয়েছে, যেটা হচ্ছে 35%, সরি 35 ইউনিট বা পার্সেন্ট, যা কিছু ধরছে, যেহেতু এখানে 100% ধরেছে তো তাই জন্য আমি 35% বলছি। তো দেখ এখানে অলরেডি বলেছে হিট বাজেট
The earth as a whole does not accumulate or lose heat. It maintains its temperature. This can happen only if the amount of heat received in the form of insolation equals to amount lost by Earth through terrestrial radiation. তো দেখ, ফার্স্ট অফ অল অ্যাটমসফিয়ারে যে ইনসোলেশন আসছে সেটাকে আমি 100% কনসিডার করলাম। While passing through atmosphere, some amount of energy is instantly reflected, scattered and absorbed. Only the remaining part reaches the earth's surface, সেটা হচ্ছে 65%, কিন্তু সেটা আর্থ সারফেসে আসে না, কারণ 14% ও নিয়ে নেয়, অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করে নেয়। Roughly 35 units are reflected back to space even before reaching the earth's surface. তো এই 35 ইউনিটস এর হিসেবটা এখানে দিয়েছে। So that 27 units form the top of clouds. 2 units হচ্ছে স্নো থেকে, স্নো অ্যান্ড আইস কভার এরিয়াস থেকে যাচ্ছে। তো রিফ্লেক্টেড অ্যামাউন্ট রেডিয়েশন ইজ কল্ড অ্যালবেডো। তো আর যে এখানে দেখ বলেছে যে 6 ইউনিট, সেটা হচ্ছে স্পেসে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। ওকে, তো সেই জন্য 35 ইউনিট আগে থেকে বাদ। এরপর যে 65 ইউনিট রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো, বিকজ এই অ্যালবেডো যেটা, সেটা সোলার রেডিয়েশন হতে না হতেই বেরিয়ে যাচ্ছে, আর এই 6% হচ্ছে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, স্পেসে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তো সেটা আসছেই না। আচ্ছা, 65 ইউনিট তাহলে আর্থ অ্যান্ড আর্থ অ্যাসোসিয়েটেড অ্যাটমসফিয়ার রিসিভ করছে। 14 ইউনিট অ্যাটমসফিয়ার নিয়ে নিয়েছে। এই 14 ইউনিটও আমাদের হাতে নেই, এটাকে রিজার্ভ করে রাখ, পরে দরকার হবে, যখন ফেরত দেবে তখন দরকার হবে। আমরা 51 ইউনিট নিয়ে কাজ করব। তাহলে এবার 51 ইউনিট আমাদের হাতে পড়লো। এই 51 ইউনিট নিয়ে এখানে কাজ করব। দেখ, এখানে রয়েছে 34 প্লাস এই যে 17, ঠিক আছে? তো এখানে কত হবে? 51 ইউনিট। একটা হচ্ছে অ্যাবজর্ব বাই আর্থ, সেটা হচ্ছে ডিরেক্ট রেডিয়েশন করবে, অ্যান্ড আরেকটা হচ্ছে স্ক্যাটার্ড রেডিয়েশন, যেটা হচ্ছে মানে ওই যে অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করবে সেটা 14%, আর যেটা স্ক্যাটার্ড হচ্ছে সেটাও আর্থ অ্যাবজর্ব করে নিচ্ছে, তো সেটাও হচ্ছে 17%। তো এই টোটাল এই যে 34 প্লাস 17 এখানে হচ্ছে তোর 51, আর 14 হচ্ছে অ্যাটমসফিয়ার নিয়ে নিচ্ছে। এটাও ডিরেক্ট আর্থ সারফেস পাচ্ছে না, আর্থ পাচ্ছে, তার অ্যাটমসফিয়ার পাচ্ছে, সারফেস পাচ্ছে না। চল আমরা 51 ইউনিটস এর হিসেবটা এখানে দেখি। The Earth radiate back 51 units in form of terrestrial radiation, because এটা সে সকালে রিসিভ করে। আচ্ছা, তার মধ্যে দেখ 17 ইউনিট আর রেডিয়েটেড টু স্পেস ডাইরেক্টলি, এটা এই দিকে রয়েছে। আচ্ছা যাই হোক, এখানে একটু দেখে নি। 17 ইউনিট যখন অ্যাবজর্ব করছে, 17 ইউনিট আর অ্যাবজর্ব বাই আর্থ, and remaining 34 units are absorbed by Earth's atmosphere. দেখ এই যে ক্লাউড বা এরকম যেগুলো মানে ডিরেক্টলি আর্থ সারফেস পাচ্ছে সেটা হচ্ছে 34। যখন ও ফিরিয়ে দেবে তখন কিন্তু এটা অ্যাটমসফিয়ারের কাছে ফিরিয়ে দেবে, মানে অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করবে দেন ফিরিয়ে দেবে। ওকে, তো এইবার দেখ এই 15 ইউনিটস এর মধ্যে বলছে 17 ইউনিট যখন রেডিয়েট করবে তখন স্পেসে ডিরেক্ট রেডিয়েট করবে, আর 34 ইউনিট ডিরেক্ট রেডিয়েট করবে না, অ্যাটমসফিয়ারে আস্তে আস্তে ফেরাবে। অ্যাটমসফিয়ার তারপর অ্যাটমসফিয়ারে ফেরাবে না, অ্যাকচুয়ালি কি হয়, আর্থ সারফেস যখন রিসিভ করছে তারপর ওই হিটটা ও কনভেকশন, কন্ডাকশন, অ্যাডভেকশন, রেডিয়েশন এই মেথডে অ্যাটমসফিয়ারকে ট্রান্সমিট করতে থাকে হিটটা। তো তখন সেই হিটটা আস্তে আস্তে অ্যাটমসফিয়ার থেকে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন হয়ে যায়, মানে ওটা তো অ্যাকচুয়ালি টেরেস্ট্রিয়াল রেডিয়েশন আর্থের থেকেই গেছে, তাই না? তো দ্যাট 6 ইউনিট অ্যাবজর্ব ডাইরেক্টলি বাই অ্যাটমসফিয়ার, 9 units through convection and turbulence, and 19 units through latent heat and condensation. আচ্ছা, এই যে দেখ, এটা তো টেরেস্ট্রিয়াল রেডিয়েশন হচ্ছে,
23, 9 and 19 এর হিসেবটা আমি পরে বোঝাচ্ছি। এখানে দেখবি 34 হচ্ছে। আচ্ছা 23 and 9 আর 19 হচ্ছে 51 হবে। এক মিনিট দাঁড়া। 61% আছে, দেখছি একবার। ওকে দেখ, এই 34 ইউনিটস থেকে 6 ইউনিট অ্যাবজর্ব হবে অ্যাটমসফিয়ারে। দেখ আচ্ছা, রেডিয়েশন ফ্রম আর্থ সেখান থেকে 6 ইউনিট অ্যাবজর্ব হবে অ্যাটমসফিয়ারে। 9 ইউনিট চলে যাবে কনভেকশন অ্যান্ড টার্বুলেন্স, এই দেখ। অ্যান্ড 19 ইউনিট, এই যে 19 ইউনিট রয়েছে সেটা হচ্ছে লেটেন্ট হিট অফ কনডেনসেশন, যেখানে বেসিক্যালি প্রেসিপিটেশন ক্রিয়েট হবে। আচ্ছা, এইদিকে বলছে 48 ইউনিট অ্যাবজর্ব বাই অ্যাটমসফিয়ার। তো যখন টেরেস্ট্রিয়াল রেডিয়েশন করছে তখন 48 ইউনিট অ্যাবজর্ব করছে। আচ্ছা, 48 ইউনিটস এর মধ্যে 14 ইউনিটস হচ্ছে ইনসোলেশন অ্যান্ড 34 ইউনিট from terrestrial radiation are also radiated back into space. তো দেখ এখানে 48 ইউনিট রয়েছে, যেখানে 48 ইউনিট আমরা দেখতে পাচ্ছি, প্লাস 17 ইউনিট, যেখানে এখানে 65 এসেছে। এবার অলরেডি 65 ও সকালে নিয়েছিল। 51 হচ্ছে ডিরেক্ট আর্থ সারফেস, আর 14 হচ্ছে তো আর্থের অ্যাটমসফিয়ার। মানে বেসিক্যালি আর্থ হচ্ছে এই 65 ইউনিট নিচ্ছে, যেই 65 ইউনিট ওকে ফিরিয়ে দিতে হচ্ছে টেরেস্ট্রিয়াল রেডিয়েশনের ফর্মে। আচ্ছা, টোটাল রেডিয়েশন রিটার্নিং ফ্রম দ্য আর্থ অ্যান্ড অ্যাটমসফিয়ার রেসপেক্টিভলি ইজ 17 and 48। এই যে দেখ এখানে 48 রয়েছে, সেটা হলো অ্যাটমসফিয়ারে রেডিয়েট করেছে, অ্যাটমসফিয়ার থেকে ফিরে যাবে। আর এইটা হচ্ছে স্পেসে রেডিয়েট করেছে আর্থ থেকে, সেটা হচ্ছে 17 রেডিয়েট করেছে, আর 6 হচ্ছে অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করে নিয়েছে। মানে ধর যদি গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস গ্যাসেস গুলো নাও থাকে খুব একটা প্রেজেন্ট, নর্মাল কার্বন ডাই অক্সাইড মানে ভালো অ্যামাউন্টে রয়েছে, গ্রিন হাউস অতটা অ্যামাউন্টে নেই, তখন কিন্তু 6% ওই গ্রিন হাউস গ্যাসেস গুলো নিয়ে নেবে। মানে এটা হচ্ছে অ্যাটমসফিয়ারে নর্মাল রয়েছে, খুব বেশি অ্যামাউন্টে নেই, তখন এই 6 ইউনিট তারা নিয়ে নেবে। 23 ইউনিট রয়েছে, তার থেকে 17 ইউনিট ফিরে যাবে, আর 6 ইউনিট অ্যাবজর্ব করে নেবে, অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করে নেবে। আচ্ছা, দেখ বলছে ইউনিট হুইচ ব্যালেন্স দ্য টোটাল 65 ইউনিট, যেটা সকালে নিয়েছিল সানের থেকে আর্থের সারফেস অ্যান্ড আর্থের অ্যাটমসফিয়ার। পুরো মানে অ্যাটমসফিয়ার থেকে বল, সারফেস থেকে বল, পুরোই 65 ইউনিট ফিরে ফিরে গেছে। 1 মিনিট দাঁড়া, আমি একটু ব্যালেন্স করি। ওকে, আমি এখানে সামটা ভুল করেছিলাম। 23 অ্যান্ড এই 19 অ্যান্ড 9 সেটা হচ্ছে 51, আর্থ সারফেস 51ই নিয়েছিল, দেখ, তাই না? এই যে 51 নিয়েছে, ও সেই 51ই ফিরিয়ে দিয়েছে। এবার যখন ওই 51টা ফেরাতে যাবে তখন, আর 14 তো অ্যাটমসফিয়ার নিয়েছে, সেটা অ্যাটমসফিয়ারের দিকে দেখবে।
সারফেস যখন এই 51 ফেরাতে যাবে, দেখ 23 থেকে 6 আর্থ অ্যাটমসফিয়ার নিয়ে নিয়েছে, 17ও ফিরিয়ে দিয়েছে। এই 9 যতটা রিসিভ করেছিল সেটাই ফিরিয়ে দিতে হয়েছে টার্বুলেন্স অ্যান্ড কনভেকশনের জন্য। 19 থেকেও তাই হয়েছে। তো এই যে 48 যেটা রয়েছে, সেই 48 এর মধ্যে 14 ইউনিটস তো ইনসোলেশনের জন্য রিসিভ করেছিল, সেটা ফিরিয়ে দিয়েছে। 34 ইউনিটস এর মধ্যে এই যে আমরা এখানে দেখছি যে এখানে যে আর্থ অ্যাবজর্ব করেছিল, যে দেখ 51 এর মধ্যে এখানে যে 34 অ্যাবজর্ব করেছিল সেটা ফিরিয়ে দিচ্ছে। ওকে, মানে এই 34, এখানে 48টা এসেছে হচ্ছে এই 34, এটা ফিরে গেছে যেটা আজ অ্যাবজর্ব করেছিল। এই 17 এটা, এই যে 17 ফিরে গেছে, 23 থেকে নিয়ে 17 ফিরে গেছে। এই 34 যেটা আজ ডিরেক্ট অ্যাবজর্ব করেছিল, এই যে দেখ ডিরেক্ট রেডিয়েশন, এই যে ডিরেক্ট রেডিয়েশন সেটা পেয়েছে, সেটা ফিরিয়ে দিচ্ছে। আর এই 14 আলাদা করে অ্যাটমসফিয়ারই অ্যাবজর্ব করেছে, সেটাও ফিরিয়ে দিচ্ছে। তো 34 প্লাস 14, 48, এই 48 এসেছে। ঠিক আছে, আর এই 17 এসেছে কোথা থেকে? এই যে 23, তার থেকে 6 অ্যাবজর্ব করে নিয়েছে ওই গ্রিন হাউস গ্যাসেস গুলো, বাকি 17 ফিরিয়ে দিয়েছে স্পেসে। তো সেই 48 প্লাস 17 হয়ে গেল 65। এই 65ই সকালবেলা আর্থ নিয়েছে, কিছুটা তার সারফেস নিয়েছে, কিছুটা তার অ্যাটমসফিয়ার নিয়েছে। 14 অ্যাটমসফিয়ার নিয়েছে, 51 সারফেস নিয়েছে। আবার দেখ টেরেস্ট্রিয়াল রেডিয়েশনের সময় এই 51 যেটা সকালে সারফেস নিয়েছিল সে ফিরিয়ে দিয়েছে। সকালে আবার 51 কি করে এসছে, দেখ এই যে 34 প্লাস 17, এখানে দেখ সেই 17 চলে গেছে। ওকে, ক্লিয়ার হয়েছে তোর হিট বাজেট? একটু বল হিট বাজেটটা বুঝেছিস? হিট বাজেটটা প্রথম প্রথম বুঝতে একটু অসুবিধা হবে। যেহেতু আমি এখন নতুন তোকে পড়িয়েছি, তুই একটা কাজ করবি, তুই এই জিনিসগুলো পড়বি, নিজে পড়ে পড়ে খাতায়, এটা না, এটা দেখে ফার্স্টে ড্র করবি, খাতায় ড্র করে করে করবি। এই হিসেবগুলো লিখে লিখে, এইভাবে ড্র করে হিসেবগুলো লিখে লিখে করবি, নাহলে হিট বাজেট মুখস্থ কেউ করাতে পারবে না। হিট বাজেটে এটাই একটা প্রবলেম, এই হিট গুলো কোথায় কিরকম ব্যালেন্স হচ্ছে সেটা তোকে লিখে লিখে এঁকে এঁকে পড়তে হবে, তবেই তুই বুঝবি হিট ব্যালেন্স কোথা থেকে কোথায় ব্যালেন্স হচ্ছে। ঠিক আছে, করবি তো? লিখে লিখে না পড়লে পারবি না কিন্তু, সে টিচার যতই বোঝা, সে আমি বোঝাই বা স্কুলের টিচার বোঝাক যাই করুক, এটা যদি তুই লিখে না করিস, তুই কোথা থেকে কি ব্যালেন্স হচ্ছে, এই যে 34 17, এই 17টা এখানে গেছে, আবার এই 17 যে ফিরে গেছে, তার মধ্যে 23 থেকে 6 নিয়ে নিয়েছে তোর অ্যাটমসফিয়ার, যেটা কিনা আবার সারফেসকে ব্যাক করে দেবে। দেন 9 যে এখানে টার্বুলেন্স অ্যান্ড কনভেকশনে যাচ্ছে, 48টা কোথা থেকে আসছে, এটা তুই লিখে লিখে না পড়িস, একে একে না পড়িস, পারবি না। এক্সাম হলে গিয়ে শুধুমাত্র মনে ভাবলি যে আমি মুখস্থ করে নি, তুই পারবি না লিখতে, মুখস্থ করলেও ভুলবি, একদমই মনে থাকবে না, একমাত্র যদি না জয়েন করে মনে রাখিস। ওকে, আচ্ছা, this is termed heat budget or heat balance of the earth. This explains why the earth neither warms up nor cools down despite the huge transfer of heat that takes place. আচ্ছা, ভ্যারিয়েশন ইন নেট হিট বাজেট যেটা আমরা সারপ্লাস এইগুলোতে পড়বো, তো আজকে আমি টেম্পারেচার অব্দি করাচ্ছি। বাকি কতটা থাকলো? ঠিক আছে, তা এই থার্সডেতে এক্সামের পর একটু করিয়ে দেবো।
the variation in the net heat budget at the Earth's surface. So heat budget, basically net heat budget, total heat budget, সেখানে কিন্তু আর্থ সারফেসে ভ্যারিয়েশন হয়, মানে স্পেস টু স্পেস ভ্যারি করে যাচ্ছে। হ্যাঁ, হিট বাজেট অবভিয়াসলি আছে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড হিট বাজেট রয়েছে যার জন্য ব্যালেন্স মেনটেন হচ্ছে, বাট তার মধ্যে ভ্যারিয়েশন রয়েছে। দেয়ার আর ভ্যারিয়েশন ইন দ্য অ্যামাউন্ট অফ রেডিয়েশন রিসিভড। আমরা তো আগেই পড়েছি যে আর্থের এভরি প্লেসেস সেম ইনসোলেশন রিসিভ করে না। Some part of Earth has surplus radiation balance while other part has deficit. তো দেখ এখানে সারপ্লাস অ্যান্ড ডেফিসিট বলে দিয়েছে, এখানে ল্যাটিটিউড দিয়েছে নর্থ অ্যান্ড সাউথ ল্যাটিটিউড। সেখান থেকে 0 ডিগ্রি থেকে নর্থের ল্যাটিটিউড গেছে, এখানে 0 ডিগ্রি থেকে সাউথের ল্যাটিটিউড গেছে। তো দেখ বেসিক্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে 40 থেকে 50 ডিগ্রির মধ্যে বা 50 পরে সেখানে হচ্ছে তোর ডেফিসিট হচ্ছে, হিট ব্যালেন্সে এখানে ডেফিসিট হচ্ছে। আবার এখানেও তাই, 40 ডিগ্রি সাউথ থেকে 50 ডিগ্রি সাউথের পরে কিন্তু ডেফিসিট হচ্ছে। এই জায়গাটাতে কিন্তু অনেকটাই সারপ্লাস হচ্ছে। সোলার রেডিয়েশন রিসিভ যেটা হচ্ছে সেটা অনেক বেশি, কিন্তু টেরেস্ট্রিয়াল রেডিয়েশন অনেকটাই কম হচ্ছে, তো তাই জন্য সারপ্লাস হচ্ছে। So that was this figure shows that there is a surplus of net radiation balance between 40 degree north and south, and the regions near the poles have a deficit. The surplus heat energy from the tropics is redistributed poleward, and as a result of tropics do not get progressively heated up due to the accumulation of excess heat. তো বেসিক্যালি কি হচ্ছে, এই যে ট্রপিক্যাল রিজিয়নটা সে তো এক্সেস হিট পাচ্ছে, হাই ল্যাটিটিউড গুলো কিন্তু একদম ফ্রোজেন হয়ে যাচ্ছে বিকজ অফ এক্সেস ডেফিসিট। 40 ডিগ্রির পর বা পোল যে রিজিয়ন বা 60 ডিগ্রি এরকম যে এরিয়া গুলো রয়েছে সেইগুলো কিন্তু এই যে যেখানে সারপ্লাস হচ্ছে সেখানকার উইন্ড আমরা জানি যে পোলের দিকে যায়, বিকজ এগুলো তো ওয়ার্ম উইন্ড, তো ওখান থেকে উইন্ড আপরাইজ করে দেন পোলার রিজিয়নে যায়, সেখানে আবার ঠান্ডা হয়, দেন আবার কোল্ডার রিজিয়ন থেকে ওয়ার্মার রিজিয়নের দিকে ব্যালেন্স করার জন্য উইন্ড চলে আসে। তো এটা কিন্তু সারপ্লাস অ্যান্ড ডেফিসিট নেট হিট ব্যালেন্সের সাথেও রিলেটেড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নেট ব্যালেন্স, নেট হিট বাজেট, এটা ট্রপিক্স অব্দি কিন্তু সারপ্লাস, বাট এটা রিডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, মানে ছড়িয়ে যাচ্ছে কোথায়, স্প্রেড করে যাচ্ছে পোল ওয়ার্ড, বিকজ কারণ ট্রপিক বেসিক্যালি প্রোগ্রেসিভলি হিট আপ হয় না, বিকজ ওখানে অলরেডি সারপ্লাস রয়েছে, তো কি করে আর প্রোগ্রেসিভলি হিট আপ হবে। তো সেই জন্য ওখান থেকে হিট কি করে চলে যায় পোলের দিকে, বিকজ সেই জায়গাগুলো এক্সেস ডেফিসিটের জন্য পার্মানেন্টলি ফ্রোজেন থাকে। তো সেই বরফটাকে তো গলাতে হবে না, মানে গলাতে হবে মানে জাস্ট নর্মাল তো গলিয়ে দিতে হবে, না হলে ওখানকার চলবে কি করে, কোনো ধর জাহাজ বা কোনো শিপ অর ধর ফিশিং হচ্ছে বা কোনো এই যে সি রিজিয়ন আছে সেখানে তাহলে মুভ করবে কি করে, যদি ওটা ন্যাচারালি হয়, বাট ব্যালেন্সের জন্যই হচ্ছে। টেম্পারেচার, the interaction of insolation হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন উইথ দ্য অ্যাটমসফিয়ার। দেখ ইনসোলেশন অ্যাটমসফিয়ার একটা যেটা হচ্ছে ইনস্ট্যান্টলি রেডিয়েট ব্যাক করছে, দেন যখন 65% বাকি থাকছে তখন কিছুটা অ্যাটমসফিয়ার নিচ্ছে, কিছুটা আর্থ সারফেস পাচ্ছে। আচ্ছা, আবার যখন ওই 40%টা নিচ্ছে সেটা কিন্তু অ্যাটমসফিয়ারের আপার লেয়ার গুলোকে হিট আপ করছে, লোয়ার লেয়ারটাকে পাচ্ছে না। লোয়ার লেয়ার যখন হিটেড আপ হচ্ছে সেটা হচ্ছে আর্থ সারফেসের থেকে হিটেড আপ হচ্ছে। তো দেখ বলছে an earth surface creates heat which is measured in terms of temperature, while heat represents the molecular movement of particles comprising a substance. The temperature is the measurement in degrees of how hot or cold a thing or a place is. তো টেম্পারেচার দিয়ে আমরা বুঝতে পারি, টেম্পারেচার এমন একটা মেজারমেন্ট
যেটা কিনা ডিগ্রিজে আমরা রিপ্রেজেন্ট করি, একটা এরিয়া কতটা হট আর কতটা কোল্ড। ওকে, আচ্ছা, ফ্যাক্টরস কন্ট্রোলিং টেম্পারেচার ডিস্ট্রিবিউশন এটা বলে দিই একটু। টেম্পারেচার ডিস্ট্রিবিউশন করার জন্য কি কি ফ্যাক্টর ইম্পর্টেন্ট? দ্য ল্যাটিটিউড অফ প্লেস, হায়ার দ্য ল্যাটিটিউড দ্য লোয়ার দ্য টেম্পারেচার, দ্য অল্টিটিউড অফ দ্য প্লেস, সেম অল্টিটিউড যত হাই হবে টেম্পারেচার তত লো হবে। আমরা জানি যে 1000 মিটার হাইট ইনক্রিজ করলো তখন 6.5 ডিগ্রি, আর কোনো কোনো বইতে লেখা আছে 6.4 ডিগ্রি সেলসিয়াস রিডিউস হয় টেম্পারেচার। ডিস্টেন্স ফ্রম সি, সি থেকে যত ডিস্টেন্স প্লেসে তুই যাবি টেম্পারেচার রিডিউস হবে বিকজ অফ কন্টিনেন্টালিটি ক্লাইমেট। আর তুই যদি সারাউন্ডিং সি থাকিস, মানে সি থেকে নিয়ারেস্ট ডিস্টেন্সে থাকিস, এখানে কিন্তু ইকুয়েবল ক্লাইমেট, তো টেম্পারেচারও মডারেট থাকবে। আচ্ছা, the air mass circulation, the presence of warm and cold ocean current, warm ocean current এর রিজিয়নে হট হবে আর কোল্ড ওশান কারেন্ট এর রিজিয়নে কোল্ড আর টেম্পারেচার থাকবে, অ্যান্ড লোকাল অ্যাসপেক্ট। তো এত অব্দি করালাম, নেক্সট দিন আমি এক্সাম নেব, লিখতে দেবো, তো ল্যাটিটিউড থেকে পড়িয়ে দেবো, বেশি আর নেই, পড়িয়ে দেবো। ইনভার্সন অফ টেম্পারেচারটাও ইম্পর্টেন্ট, একটু পড়িয়ে দেবো। ওকে, টাটা। কমপ্লিট, টাটা।